ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব নবাব সিরাজউদ্দৌলার জীবনে। চলুন ভিডিওটা শুরু করি। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব। তিনি 1756 থেকে 1757 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। তার রাজত্বের সমাপ্তির পর বাংলা এবং পরবর্তীতে প্রায় সমগ্র উপমহাদেশের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সূচনা হয়। সিরাজউদ্দৌলা তার নানা নবাব আলীবর্দী খানের কাছ থেকে 23 বছর বয়সে 1756 সালে বাংলার নবাবের ক্ষমতা অর্জন করেন। তার সেনাপতি মির্জাফর রায়দুল্লভের বিশ্বাসঘাতকতার কারণে 23শে জুন 1757 সালে পলাশের যুদ্ধে পরাজিত হন। রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসনভার গ্রহণ করে। নবাব সিরাজউদ্দৌলা জন্মগ্রহণ করেন 1773 সালে। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার নবাব আলীবর্দী খানের নাতি। আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না। তার ছিল 3 কন্যা। 3 কন্যাকেই তিনি নিজের বড় ভাই হাজী আহমেদের 3 পুত্র নওয়াজিশ মোহাম্মদের সাথে, বড় মেয়ে ঘেষটী বেগমের, সৈয়দ আহমেদের সাথে, মেজ মেয়ে শাহ বেগমের এবং জয়নুদ্দিন আহমেদের সাথে ছোট মেয়ে আমিনা বেগমের বিয়ে দেন। আমিনা বেগমের 2 পুত্র ও 1 কন্যা ছিল। পুত্ররা ছিলেন মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা এবং মির্জা মেহেদি। আলীবর্দী খাঁ এবং পাটনার শাসনভার লাভ করেন। তখন তার 3য় কন্যা আমিনা বেগমের গর্ভে মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা জন্ম হয়। এই কারণে তিনি সিরাজের জন্মকে সৌভাগ্যের লক্ষণ হিসেবে বিবেচনা করে আনন্দের অতিশয্যে নবজাতককে নাতি হিসাবে গ্রহণ করেন। সিরাজ তার নানার কাছে ছিল খুবই আদরের। যেহেতু তার কোনো পুত্র সন্তান ছিল না, তিনি পিতামহের স্নেহ ভালোবাসায় বড় হতে থাকেন। সিরাজউদ্দৌলার জন্ম তারিখ বা সাল নিয়ে মতপার্থক্য রয়েছে, তবে অধিক গ্রহণযোগ্য মত হলো সিরাজউদ্দৌলা 1732 সালে জন্মগ্রহণ করেন। মির্জাফর তার কোনো আত্মীয়ের মাঝে পড়ে না। কাজী ঈসা তার চাচা হন। নবাব আলীবর্দী খানের কোনো পুত্র না থাকায় নবাব আলীবর্দী খান জীবিত অবস্থায় নবাব সিরাজউদ্দৌলাকেই মনোনীত করেন এবং নবাব সিরাজউদ্দৌলা 1756 সালে সিংহাসনে আরোহণ করেন। সিংহাসনে আরোহণের পর তার সেনাপতি এবং বিভিন্ন পদস্থ আধিকারিকদের কুচক্রান্তের জন্য তিনি বিভিন্ন চক্রান্তের শিকার হন। তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে যোগ দিয়েছিল, জগৎ শেঠ, মীর জাফর, লর্ড ক্লাইভ, ঘেষটী বেগম ইত্যাদি, এবং যার ফলশ্রুতিতে পলাশীর যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়ে। ফলে 1757 সালে 12ই জুন কলকাতার ইংরেজ সৈন্যরা চন্দননগরের সেনাবাহিনীর সঙ্গে মিলিত হয়ে সেখানে দুর্গ রক্ষার জন্য অল্প কিছু সৈন্য রেখে তারা 13ই জুন অবশিষ্ট সৈন্য নিয়ে যুদ্ধযাত্রা করেন। কলকাতা থেকে মুর্শিদাবাদের পথে হুগলি, কাটোয়ার দুর্গ, অগ্রদ্বীপ ও পলাশীতে নবাবের সৈন্য থাকা সত্ত্বেও তারা কেউ ইংরেজদের পথ রোধ করল না। নবাব বুঝতে পারলেন সেনাপতিরা এই ষড়যন্ত্রে সামিল। বিদ্রোহের আভাস পেয়ে সিরাজ মির্জাফরকে বন্দি করার চিন্তা বাদ দিলেন। তিনি মির্জাফরকে ক্ষমা করে তাকে শপথ নিতে বললেন। মির্জাফর কোরআন স্পর্শ করে অঙ্গীকার করলেন যে তিনি শরীরের 1 বিন্দু রক্ত থাকলে বাংলার স্বাধীনতা ক্ষুণ্ণ হতে দেবেন না। গৃহবিবাদের মীমাংসা করে তিনি রায়দুল্লভ, ইয়ার লতিফ খান, মীর জাফর, মীর মদন মোহনলাল, ফরাসি সেনাপতি সাম ফ্র্যাঙ্ককে সৈন্যচারণের দায়িত্ব দিয়ে তাদের সঙ্গে যুদ্ধযাত্রা শুরু করলেন। কিন্তু তাদের বিশ্বাসঘাতকতার কারণে পলাশীর যুদ্ধে
নবাব সিরাজউদ্দৌলার শোচনীয় পরাজয় ঘটে এবং স্বাধীনতার শেষ সূর্য অস্তমিত হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।